ভাই এই ওয়ার্ল্ড কাপকে খতম কর ভাই, আমি আর পাচ্ছি না। হার্ট অ্যাটাক চলে আসবে, সত্যি বলছি। একদম মন থেকে কথা বলতে বলছি, যা চলছে না ওয়ার্ল্ড কাপে ভাই। ওফ, কোন দিন মরে পড়ে যাবো খবরও পাবিনি তোরা। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রাউন্ড অফ 16-এর ইনসেন ম্যাচেস ভাই। অনেক কিছু ঘটেছে। আমরা আমাদের দুই লেজেন্ডকে হারিয়েছি ইন দ্য সেন্স তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ডিউ টু হার। এবং আরেক লেজেন্ড যা করছে ভাই, প্লিজ ক্ষমা করো। এই যে লেজেন্ড, এই যে এলিয়েন, এই এলিয়েনটা ভাই কি যে করছে ভাই, আমার পক্ষে এক্সপ্লেন করাটাও সম্ভব হচ্ছে না। তো এক এক করে শুরু করবো। প্রথমে আমরা কথা বলবো একটু ব্রাজিলকে নিয়ে, কেননা ভাই ব্রাজিলের কাছ থেকে আশা ছিল যে ব্রাজিল হারাবে। এবং আমি ভেবেছিলাম যে এইবার অন্তত ব্রাজিল অ্যাটলিস্ট সেমিফাইনাল অব্দি যাবে, কারণ ব্রাজিলের যেরকম স্কোয়াড, যেরকম ডিপ মিডফিল্ড, অ্যাটাক, সমস্ত রকম পজিশনে ব্রাজিলের কাছে প্লেয়ার ছিল। এবং কার্লোস অ্যাঞ্চেলোটি আসার পর থেকে ব্রাজিলের ডমিনেন্স আরেকটু বাড়ছিল আস্তে আস্তে। ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলছিল, রাফিনিয়া ভালো খেলছিল, মিডফিল্ডে লুকাস প্যাকেটা ভালো খেলছিল। কিন্তু ভাই যেটা ভাগ্যে থাকে সেটাই হয়। এইবারেও ব্রাজিল পারলো না কনসিস্টেন্টলি। সেই 2002-এর পর থেকে ব্রাজিলের যে ডাউনফল শুরু হয়েছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, চিন্তা নেই। কিন্তু পরন্তু আমি খুব বড়ভাবে, বেশিভাবে, অনেকটা ভাবে আশা করেছিলাম যে ব্রাজিল ভাই অন্তত এইবারের সেমিফাইনাল অব্দি যাবে। কারণ সেমিফাইনালে তাদের সামনে ফ্রান্স পড়তো, আর্জেন্টিনা পড়তো, পর্তুগাল পড়তো, যে কেউ পড়তে পারতো, ঠিক আছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দ্যাট ওয়াজ ব্রাজিল, দ্যাট ওয়াজ ফাকিং ব্রাজিল ম্যান। তুই যদি মানে ওই জার্সিটা পরে এরকম পারফরমেন্স দিয়ে, লোকজন তো হতাশ হবে। এবং আমি অন্তত ইন্ডিয়ার কথা বলতে পারি যে আর্জেন্টিনা ব্রাজিলেরই সব থেকে বড় ফ্যান বেস। হ্যাঁ, এখন এমবাপের জন্য, হালান্ডের জন্য কিছুটা নরওয়ে, কিছুটা ফ্রান্স, ঠিক আছে, কিছুটা স্পেনেরও আছে ভালো ফ্যান বেস। কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা ফ্যান বেস সেই আমি ছোটবেলা থেকে দেখছি ভাই, এই দুটো ফ্যান বেসই ইন্ডিয়াতে এখনো অব্দি আছে, স্টিল নাও। তো কি বলবো, মানে লিওনেল মেসির পরে যদি কোনো প্লেয়ারকে সেকেন্ড আমার ভালো লাগতো, অবভিয়াসলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা। কিন্তু টেকনিক্যালি স্কিলফুল সেটা হচ্ছে ভাই নেইমার জুনিয়র। এবং মানে লাস্ট যখন বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ 2015-তে, সেই যে ফাইনালের পারফরমেন্সটা যারা যারা দেখেছো তারা তারা দেখেছো ভাই। ওই জুভেন্টাসকে যে নাচিয়েছিল না নেইমার জুনিয়র, ওইটা একমাত্র নেইমার জুনিয়রই পারতো। তো ঠিক আছে, নেভার দ্য লেস, যে এসেছে সে তো যাবেই। নেইমার জুনিয়রের রিটায়ারমেন্টটা আমি অন্তত আরেকটু এগিয়ে আশা করেছিলাম। আই মিন, ওই যে বললাম সেমিফাইনাল অব্দি আমি আশা করেছিলাম ভাই। সেটা হলো না, দুঃখের বিষয়। কিন্তু পরের দুঃখের বিষয়টা আরো বড়, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগাল ভাই। আই মিন, আমি সেটা নিয়ে একটা শর্টস বানিয়েছি অলরেডি, যে বেসিক্যালি রোনাল্ডোর টিমমেটরা চাইছিল না রোনাল্ডো জিতুক। সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি। আমি মেসি ফ্যান ভাই, আর্জেন্টিনা জার্সি পরে আছি, আমার ঘরে এত বড় মেসির পোস্টার আছে। এর থেকে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না যে আমি মেসি ফ্যান। কিন্তু আমি রোনাল্ডোকে রেসপেক্ট করি ভাই, তার ওয়ার্ক এথিকের জন্য, তার হাঙ্গারের জন্য, তার ওই মেন্টালিটিটার জন্য, ঠিক আছে। লিওনেল মেসির পরে এই ফুটবল দুনিয়াতে কেউ যদি ওর কাছাকাছি একটু যেতে পারে না, এই এরার কথা বলছি, সেটা হচ্ছে ভাই একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দূর দূরান্ত অব্দি কারোর এখনো অব্দি অকাত হয়ে যায়নি এই দুটো প্লেয়ারকে ধরার ভাই। মেসি রোনাল্ডো ছিল বলে না আমরা ছোটবেলায় খুশি ছিলাম, হ্যাপি ছিলাম। মানছি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ করে অনেক চুদামপাট্টি করেছি, বহু মারপিটও হয়েছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, কিন্তু দ্যাট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ডেজ অফ আওয়ার লাইফ ম্যান। ওই যে রাত জেগে চ্যাম্পিয়ন্স লিগ দেখা, ওই যে উত্তেজনা, ওই যে টান টান একটা ব্যাপার ভাই, সেটা আই মিন এই দুটো প্লেয়ার ছাড়া হতো না, ইম্পসিবল গাইস। 2010 থেকে 2020 অব্দি এই দুটো প্লেয়ার যেটা করে গেছে সেটা ইনহিউম্যান, ইনহিউম্যান ভাই। মানে হিউম্যান হিস্ট্রিতে আমার মনে হয় না আর কেউ করতে পারবে। তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ ব্রুনো ফার্নান্ডেস, ভিটিনিয়া, জাও নেভেস, এমনকি জাও ক্যান্সেলো, এই প্লেয়ারগুলো যখন ক্লাবে খেলে ভাই এক একটা বিস্ট হয়ে যায়। বেস্ট মিডফিল্ডার, বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার। ব্রুনো ফার্নান্ডেস ম্যান ইউতে যখন খেলছিল না, মনে হচ্ছিল এর থেকে বড় প্লেয়ার হয় না, জিনেদিন জিদান বলে দিচ্ছিল ভাই লোকজন। এবং ভিটিনিয়া আর জাও নেভেস যখন পিএসজিতে খেলছিল, ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন্স লিগ, ব্যাক টু ব্যাক সেম ক্লাবের হয়ে, এটা ইয়ার কি নয় ভাই। তো যখনই তারা পর্তুগালের জার্সিটা পরে, কেন এর মধ্যে অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার আছে। অনেকে বলবে ভাই রোনাল্ডো অনেক কিছু বলে গেছে, ও ছাড়া পর্তুগাল কিছু না, ও যতদিন ছিল পর্তুগাল ততদিন ফুটবলের ম্যাপে ছিল, অনেক কিছু বলে গেছে। সেগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো, ওয়ার্ল্ড কাপের পরে। এখন সেই টাইমটা আমার মনে হয় না ঠিক বলে। কিন্তু রোনাল্ডো ডিজার্ভ বেটার। আই মিন একজন লেজেন্ড, সে সারা জীবন দুটো জেনারেশনকে ইনভলভ করেছে ফুটবলের মধ্যে, খেলার জন্য মাঠে পাঠিয়েছে। এমন কিছু প্লেয়ার থেকে যাদেরকে দেখে মনে হয় যে আমি এরকম করতে পারি, এরকম স্কিলস, এরকম ড্রিবল, এরকম পাওয়ার শট ভাই। সেরকম কিছু প্লেয়ারের মধ্যে অন্যতম ভাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভাই। আই মিন
ইউ ক্যান হেড মি, ঠিক আছে, অনেকে আমি দেখছিলাম রিসেন্টলি যে রিলস বানিয়েছে যে যদি তুমি রোনাল্ডোকে সাপোর্ট করো তাহলে তুমি রিয়েল মেসি ফ্যান নও, অনেক কিছু ব্যাপার স্যাপার। ভাই আমার মাথায় অত লজিক ঢোকে না, আমি ফুটবলের ফ্যান, আমি ফুটবলকে ভালোবাসি, ইয়েস আমি মেসি ফ্যান ভাই। আমি ছোটবেলা থেকে মেসির জন্য মানে হেসে কেঁদে আমার দিন খারাপ গেছে ভালো গেছে, সেই 2014 ফাইনালটা মনে পড়লে এখন আমার চোখে জল চলে আসে। এবং আমার স্পষ্ট মনে আছে পরের দিন স্কুলে গিয়ে অঝরে কেঁদেছিলাম, একদম অঝরে। রাত্রিবেলা তো সেরকম মানে বুঝতে পারিনি, সকালে যখন নিউজ পেপারটাই ছবিটা বেরিয়েছে না মেসির ওই গোল্ডেন বল হাতে যে ছবিটা, ওই ছবিটা দেখে ভাই বিশ্বাস কর, আই মিন চোখ থেকে জল বেরিয়ে গেছিল। একদম সত্যি কথা বলছি, স্কুলে গিয়ে একটা গ্রুপ হাসছিল এবং একটা গ্রুপ কাঁদছিল, সেই কাঁদা গ্রুপের মধ্যে আমি ছিলাম। এবং 8 বছর দাঁড়িয়েছি আমরা, ঠিক আছে, অনেক কিছু বলেছে রোনাল্ডো ফ্যানরা, আমার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হেট করার মতো কোনো কারণ নেই, কারণ দ্যাট ম্যান শোজ হোয়াট ইনস্টিং ইজ, হোয়াট ওয়ার্ক এথিক ইজ অ্যান্ড হোয়াট মেন্টালিটি ইজ, ঠিক আছে। রোনাল্ডোর ফ্যান লোকজন এই জন্য হয় না যে বিরাট ফুটবলার, রোনাল্ডোর ফ্যান বেশি এই জন্য হয় যে ওর মেন্টালিটি, ওর ওয়ার্ক এথিক, ওর ডেডিকেশন টুয়ার্ডস দি স্পোর্ট ম্যান। আই মিন এর পরেও এত কিছু করার পরেও পর্তুগাল টিমের প্লেয়াররা, তার নিজের টিমের প্লেয়াররা যদি এরকম করে, আই মিন ডিসঅ্যাপয়েন্টিং, মানে এর থেকে বড় ডিসঅ্যাপয়েন্টিং মুভমেন্ট ইউরোপের ফুটবল ইতিহাসে আমার মনে হয় না আর কিছু আছে। এবং ইয়েস, 2 বছর পরেই ইউরো আছে, এই প্লেয়ারগুলা তখন ইউরোতে কি করে, কতটা বড় ম্যাচ উইনার হয় এবং কতটা নিয়ে যায় পর্তুগালকে, তখন আমি দেখব। যদি না নিয়ে যেতে পেরেছে তখন কে তোদের বাঁচায়, কোন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো বড় গাছের ছায়ায় তোরা লুকিয়ে যাস, আমি সেটা ভালো করে দেখব, মনে রাখিস কিন্তু। এরপরে আমি আসছি ভাই ইনহিউম্যান, দি এলিয়েন, আমার ভগবান লিওনেল মেসির কথায়। ভাই কালকে যে ম্যাচটা হয়েছে আমার লিটারেলি বলছে আমার হার্ট অ্যাটাক চলে আসতো। 78 মিনিট অব্দি 0-2। এবং সত্যি কথা বলতে মিশর যেভাবে খেলছিল সেভাবে আমি অন্তত অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে ঠিক আছে ভাই এখান অব্দি হবে, আর মেসিকে আর্জেন্টিনা জার্সিতে দেখতে পারবো না, ওকে মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর যে জিনিসটা হলো ওই 11 মিনিটে 3খানা গোল, দিস ইজ দ্য গ্রেটেস্ট কামব্যাক অফ ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি, তুই যা কিছু বলে নিতে পারিস, দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট কামব্যাক ভাই। লিওনেল মেসির মানে কোনো ছন্দ প্রথম থেকে খোঁজা যাচ্ছিল না, মেসিকে মেসি মনে হচ্ছিল না। আমার বাবা, ঠিক আছে, আমার বাবা ইজ এ বিগ মারাদোনা ফ্যান, ওকে, এবং আর্জেন্টিনার এই যে নেশাটা সেটা ওই আমার বাবার কাছ থেকে এসেছে। তো দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ কালকে আমার বাবা পর্যন্ত বলছে যে মেসিকে মেসি মনে হচ্ছে না, আর্জেন্টিনাকে আর্জেন্টিনা মনে হচ্ছে না। ছন্ন ছড়ে ফুটবল খেলছিল ভাই, প্রথম হাফে যেরকম আর্জেন্টিনা খেলছিল না, তাদের যে মানে উইকনেস গুলো সেটা এক্সপোজ হচ্ছিল, তাদের ডিফেন্স, তাদের প্রেস না করার ক্ষমতা, অনেক কিছু এক্সপোজ হচ্ছিল। কিন্তু 78 মিনিটের পর মেসির দিকে সবাই তাকায় এবং মেসি ভাবে তো আমি তো মেসি ভাই, আমি তো কোথায় মানুষ, আমি তো ভগবান, আই এম দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার এভার। তুই যাই বল, তুই কমেন্ট বক্সে এসে গালাগাল লিখ, আই ডোন্ট ফাকিং কেয়ার, মেসি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার এভার ইন দিস হোল ফাকিং ইউনিভার্স। তুই যে কোনো প্লেয়ারকে নিয়ে আসে, তুই মারাদোনা, তুই পেলে, তুই জিদান, তুই রোনাল্ডিনিও, যে কোনো প্লেয়ারকে নিয়ে মেসি তাকে আউট ক্লাস করে দেবে, রেকর্ডের দিক থেকে, প্লে স্টাইলের দিক থেকে, গেম মেকিং এর দিক থেকে, ঠিক আছে। ইটস মাই ওন চ্যালেঞ্জ ভাই, এর থেকে বড় প্লেয়ার ফুটবল না দেখছে না দেখবে। এবং আমি প্রিভিলেজড, তোরা কি ভাবিস জানি না, আমি প্রিভিলেজড যে আমি এই প্লেয়ারটাকে দেখে বড় হয়েছি। আমি সেই এরার মেসিকেও দেখেছি যখন 91 গোল করেছে 2011-12 সিজনে, আমি সেই মেসিকেও দেখেছি যখন 2014 ফাইনাল হেরেছে, 2016 কোপা আমেরিকা হেরেছে, সেই কান্নার মিম এখনো আমার মাথায় আছে। এবং আমি সেই মেসিকেও দেখেছি যে 2021-এ কোপাকে জিতেছে, 2022-এ ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারপরে আবার কোপা জিতেছে, ঠিক আছে। তো আমি মোটামুটি প্রায় 70% মেসির কেরিয়ার দেখেছি, প্রায় কেন 70%ও কেন বলছি, আমি প্রায় 90% মেসির কেরিয়ার দেখেছি। ওই মেসি মেসি আলগারা মেসি ওই যে ক্লিপটা, ওটা সত্যি আমি দেখিনি কারণ আমি তখন খুবই ছোট ছিলাম। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রথম মেসির ঝলক পেয়েছি 2011-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, ঠিক আছে। সেটা আমার দেখা মানে আমার মনে থাকা প্রথম মেসির ঝলক। এবং সত্যি কথা বলতে আমি এটাতে বেশি হ্যাপি নই যে কালকে আর্জেন্টিনা জিতেছে, এবং আমি এটার থেকেও বেশি হ্যাপি যে আমি মেসিকে দেখে বড় হয়েছি, আমি রোনাল্ডোকে দেখে বড় হয়েছি। ভাই তোরা অনেক কিছু বলতে পারিস, এখানে মিলেনিয়ালসরা চলে আসবে যে আমাদের জেনারেশনে এই ছিল, আমাদের জেনারেশনে ওই ছিল, ভাই ঠিক আছে আমি মানছি, ক্ষমা কর আমাকে, কিন্তু আমি তোদের কথায় সহমত হতে একদমই পাচ্ছি না। মেসি ইজ দ্য ফাকিং বেস্ট প্লেয়ার অফ অল টাইম।
ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, ঠিক আছে? আমার কোনো যায় আসে না কারোর মতামত নিয়ে। আমি আমার প্ল্যানে ফিক্স থাকবো, এবং সত্যি কথা বলতে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার যে স্বপ্নটা, যে আলটিমেট ড্রিমটা, সেটা কিন্তু আই মিন এখন থেকে বলবো না, তোরা বুঝতেই পারছিস। এবং তারপরে লাস্ট যে টিমটার কথা অনেকেই বলছে না, সেটা হচ্ছে ভাই ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু ভাই সুড়সাড় করে এগিয়ে আসছে। ইংল্যান্ড কিন্তু তাদের বেস্ট প্লেয়ার, বেস্ট ডিফেন্স এবং বেস্ট অ্যাটাক নিয়ে এগিয়ে আসছে, অবশ্যই বেস্ট মিডফিল্ড অলসো। হ্যারি কেন, জুড বেলিংহাম, ডেক্লারেন রাইস, ঠিক আছে? এই তিনটে প্লেয়ারের উপর কিন্তু নজর রাখতে হবে। সাকা আছে ওখানে, অনেক প্লেয়ার আছে, ঠিক আছে? অ্যান্থনি গর্ডন আছে, আগের দিন ও কিন্তু লাস্ট যে হ্যারিকেনকে পাসটা দিয়েছিল সেটা কিন্তু ইনসেন্ট পাস দিয়েছিল। ওকে, আমি এটা রাউন্ড অফ 32 এর কথা বলছি যদিও। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইস ইংল্যান্ডও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো টিম নয়। মাঝখান দিকে দেখবি ফাইনালি ইংল্যান্ড আর ফ্রান্স খেলছে, ঠিক আছে? আমি আমি সত্যি জানি না যে সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে কি হবে, কারণ অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে তো আর্জেন্টিনা হারবে না, আমি এতটা তো আশা রাখছি। এই ম্যাচটা দেখার পর ভাই, আর্জেন্টিনাকে তুই একটু খোঁচা মেরে দে, ও জিতে যাবে। ওকে, মানে ওই আরামসে লুল্লুর লুল্লুর করে যদি তুই খেলিস, ও একটু মানে এদিক ওদিক করবে, কিন্তু তুই যদি একটু ওকে খোঁচা মারিস না নিচ থেকে, যে এক দুটো গোল করে দে, ব্যাস, অতটাই এনাফ। আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড, এই তিনটে টিমের উপরে কিন্তু নজর রাখতে হবে। এবং ভিডিও শেষ করব নরওয়েকে দিয়ে। এর্লিং হাল্যান্ড ভাই, রক্ষা কর ভাই, তুই তো দানবের মতো চেহারা নিয়ে যে সমস্ত গোলগুলা করছো, দুটো গোলই ভাই নরওয়ের হয়ে এর্লিং হাল্যান্ড করেছে, এবং একটা যে হেডটা মেরেছে না ভাই, ও আমি অত লম্বা কি করে হয়? আমি 5 ফুট 4 ইঞ্চি, আমি তো মানে এরকম করে দেখতে হয় যদি কোনোদিনও দেখা করতে পারি, যদি আমার সেই মানে কি বলবো সেই দিন আসে যে আমি এর্লিং হ্যালান্ডের সাথে একটা ছবি বা দেখা যদি করা যায়, তো আমাকে এরকম করে দেখতে হবে। সত্যি কথা বলছি, আমি এইটুকুটি ভাই, তুই ক্যামেরাতে বুঝতে পারছিস কি জানি না, আমি এইটুকুটি, আমি 5 ফুট 4, 5-এর মাঝখানে, পুরোপুরি 5ও নয়, ঠিক আছে? যদি 5 হয়ে যেত আমি কোনোভাবে এয়ারফোর্স জয়েন করে নিতাম। তো সত্যি কথা বলতে আমি এখন ভিডিওটা করছি না, আমার হার্টবিট এতটা বেড়ে আছে তোর কোনো আইডিয়া নেই। ভিডিওটা 10 তারিখের আগে আমি ছেড়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। বাট রাউন্ড অফ 16 অব্দি যদি এরকম হয় ভাই, আমি আশা করতেও চাই না, আমি করতে পারবো না যে কোয়ার্টার ফাইনাল সেই ফাইনালে কি হতে চলেছে। সিট ব্যাকস, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য গেমস। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এরকম নতুন নতুন আরো ভিডিও আনবো। তাড়াতাড়ি এসছি এডিট করে, 10 তারিখের মধ্যে, চিন্তা নেই, অবশ্যই দিয়ে দেবো। কালকেই মানে 9 তারিখের মধ্যে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, বেশি দেরি করবো না। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।